সকালবেলায় কলে জল চলে এসছে, সেই জন্য জলগুলো ভরে নিচ্ছি। আর পাইপের ব্যবস্থা করা হয়েছে, পরে তোমাদেরকে জানাবো যে কি ব্যাপার। তো জল অনেক দেরি করেই এসেছে, আজকে 10টার সময় জল এসছে। তো উষা এসে বাসনও মেজে দিয়ে গেছে, আর আমি বাসনটা আর একবার জল দিয়ে ধুয়ে নিলাম। দুপুরবেলায় ভাত খাওয়ার পরে বসে বসে ভয়ে জোগাড় দিচ্ছি, সেই জন্য বেশ ঘুম আসছে চোখে। তো যাই হোক, বালতি থেকে পাইপটা পড়ে গেছিলো, আর ওদিকে রিজার্ভারেও জলটা যাচ্ছে বলে প্রেশারটা খুব কম। তো অনেক পরে প্রেশারটা এসেছে। গুড মর্নিং। দেখো জল ভরছি। আর তোমাদের যে বলেছিলাম যে আমার প্রচণ্ড হাতে পায়ে কোমরে যন্ত্রণা, তাই জন্য সঞ্জয় এই পাইপের ব্যবস্থা করেছে। তা এখন বাজছে 10:30, দেরি করে এলো জলটা। আর এখানকার সব ভরা হয়ে গেছে, তো প্রেশারটা অনেক দেরি করে এলো। তো জলের যেহেতু খুব প্রেশার এসে গেছে, তো আমি ওই দিকে গিয়ে একটু বাগানটা ওই দিকটা ধুয়ে দিলাম। আর নালিতেও একটু জল দিয়ে দিলাম, নালি টালিগুলো ভালো করে ফোর্সে জল দিয়ে দিলে বেশ পরিষ্কার হয়ে যায়। তো ওগুলো একটু করে দিলাম, পাইপ দিয়ে করছি বলে তো আর অসুবিধা হচ্ছে না। বালতি করে টেনে নিয়ে গেলে একটু কষ্টই হতো। তো বাথরুমটাও ভালো করে ধুয়ে দিলাম। তো এটা সঞ্জয় কাজটা করতে পারতো, কিন্তু সঞ্জয় একটু বাইরে গেছে, সেই জন্য আমিই করে দিলাম। আর পাইপে করে করছি বলে সেরকম কষ্টও হচ্ছে না। তো সেই জন্য সব একটু টাইলস ফাইলসগুলো ভালো করে ধুয়ে দিলাম। প্যানের মধ্যেও জলটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার জলটা বন্ধ করে দিলাম, কারণ জল নষ্ট করে হচ্ছে বৃহস্পতিবার। তো সঞ্জয় সকাল থেকে বাড়িতেই ছিল। ওর টিউশন এখন বন্ধ আছে, ব্যাচ, কারণ বেঙ্গলি মিডিয়ামের এক্সাম চলছে ওদের। তো সেই প্রত্যেক মনে হয় মাসেই পরীক্ষা হয় না, 2 মাস অন্তর এরকম পরীক্ষা হয়, 15 নম্বর করে। এখন বাড়িতেই আছে, আর ও বাড়িতে থাকার জন্য আমার একটু সুবিধা হয়েছে। আর এদিকে জানলাটা, এবং এই বোর্ডটা জানলায় লাগিয়েছিল। এবার শীতকালে জানলা খুলতে হয় না, ঠিক আছে, কিন্তু গরমকালে তো জানলাটা খুলতে হবে। এখানে যখন 15-20টা ছেলে মেয়ে বসে থাকবে, তাদের নিঃশ্বাস শুধু তো ফ্যানের হাওয়াতে কিছু হবে না, দরজা জানলা সব খুলে রাখতে হবে, এত গুমোট গরম হয়ে যায়। তো ওইখানে বোর্ডটাকে বেঁধে দিয়েছে জানলাটা বন্ধ করে। এবার উপরে ছিটকিনিটা লাগানোর ব্যবস্থা করো, আর করো, কারণ দুপুরবেলায় আবার মোটামুটি একটু বেলা হলেই জানলাগুলো বন্ধ করে দিতে হবে, না তো একতলার ঘর ঠান্ডা থাকবে না। তো সেই জন্য বললাম যে তো ওইটা বললাম যে ওপরের ছিটকিনিটা লাগানোর ব্যবস্থা করো, আর নিচের ছিটকিনিটা খুলে দাও। তো আবার আজকে এটা করেছে, মানে প্রচুর কাজ করেছে। এই যে ঘরে রয়েছে, কালকে তো সারাটা সকাল কুটকুট কাজ করেই গেছে। এত মানে কাজ নিয়ে বসেছে যে বেলা 2 বেজে গেছে। আর এইখানটাতে দেখো ঘড়ি ছিল আমাদের, তো এইটা মানে বাস্তু মতে উল্টো দিকে ঘড়িটা ছিল। আমি অনেক দিন ধরে বলছি সঞ্জয়কে, তুমি ঘড়িটা আমাদের উল্টো দিকে হয়ে গেছে। এই বাড়িতে এসে প্রথম তো অত সব কিছু বোঝা যায়নি যে কোন দিকে কোনটা লাগালে ঠিকঠাক, পরে আস্তে আস্তে জানতে পারছি। তো অনেকদিন ধরেই বলছি ঘড়িটা ওখানে কিন্তু ঠিকঠাক নেই, ঘড়িটা তুমি এই দিকে করো, ইস্টে। তো যাই হোক, কালকে নতুন একটা ঘড়ি লাগানো হয়েছে। ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে এই ঘড়িটা সঞ্জয় টিচার্স ডেতেই পেয়েছিল, ভরা ছিল, ঘড়িটা তুলে রাখা ছিল। তো এই ঘড়িটা কালকে বললাম তুমি তাহলে এই দিকে লাগিয়ে দাও। আর খোলা হলো, তো এইখানটা পেরেকটা বাজে লাগছিল, তাই ছেলের এই ফটোটা ওই ঘরে ছিল। ওই ঘরে একটু ওই শোকেসের আলমারির সাইড করেছিল, খুব একটা দেখা যেত না, তাই বললাম যে এইখানে এনে রাখো, এটা ওর দাদা ওকে গিফট করেছে। এগুলো স্মৃতি, এগুলো সারা জীবন মানে সাথে থাকবে। তো সেই জন্য বললাম এখানে এটা লাগিয়ে দাও। আর এই ফটোটা তো আছেই, এটা ছেলের 1 বছরের ছবি। এটা তো ডাইনিংয়ে দিয়ে দিয়েছি, কারণ এই ডাইনিংয়ে ছিল টিভির ওপরে একটা মানে ঘড়ি ছিল। এটা সব সময় দেখা যায় না। এখন বাজছে বাবা 11টা বাজতে 10, ওটা একটু ফাস্ট থাকে মনে হয়। তো ছেলের অসুবিধা হয়, ডাইনিংয়ে একটা ঘড়ি নেই। ঠিক আছে, ওইটা দিয়ে দাও। তো এই ঘরেরও একটু সাজগোজ করেছে, যেমন এখানে তো এই ছেলের এই ফটোটা ছিলই, এটা ওর ড্রয়িং স্যার ওকে পৈতেতে গিফট করেছিল। এখানে একটা গণেশ দিয়েছি, গণেশটা দেখো কত সুন্দর, সত্যি কি যে সুন্দর গণেশটা, মনটা একদম মানে সেই ভরে যাচ্ছে গণেশটাকে দেখে, এত সুন্দর। এগুলো গিফট পাওয়া কিন্তু সঞ্জয়ের টিচার্স ডেতে। তো এখানটা এইভাবে একটু সাজিয়ে দিয়েছে।
রাধাকৃষ্ণও লাগিয়ে দিয়েছে, কারণ এইখানেই ছিল ছেলের ওই ছবিটা, তো এখানটা ফাঁকা পেরেকটা ছিল, তাই বললাম ঠিক আছে এই রাধাকৃষ্ণটা লাগিয়ে দাও। তো এই হচ্ছে মানে ব্যাপার। কালকে এইসব কাজের মানুষ যারা, তারা কাজ ছাড়া কিছুতেই থাকতে পারবে না। অলস মানুষ ও মানে অলস মানুষ ভাববে যে কী করে, কারেন্ট চলে গেছে নাকি? না তো, রয়েছে তো। এই সুইচটা দিয়ে কী হয়, একবারে সুইচ দিলে ফ্যান চলে না, এত গরম বাপরে বাপরে। কাজের মানুষরা কাজ ছাড়া থাকতে পারবে না, যে করে হোক ওরা কাজ খুঁজে বেড়াবে, কাজ খুঁজবে যে কি করে মানে আমি টাইমটা পাস করবো, বসে একদম থাকতে পারে না। আর আজকে ছেলে গেছে স্কুল, ছেলেকে স্কুল পাঠিয়ে 6:10 গাড়ি এসেছে, স্কুল পাঠিয়ে কর্তাগিন্নি দুজন মিলে আবার ঘুম দিয়েছি, এত ঘুম দিয়েছি। আর আবার থেকে বেশি তো সঞ্জয় ঘুমাচ্ছে, কারণ ও তো ঘুমোতে পারে না, এই টাইমগুলো পেলে একটু ঘুমিয়ে নেয়। দিয়ে 9টার সময় উঠেছি। আর এই গরমের জন্য আমাদের তো চৈত্র মাসেই গ্লুকন্ডি চলে এসেছে। আমি ক্যালেন্ডারটা দেখবো, আমাদের তো আবার লক্ষ্মী পুজো আছে, যদিও হাঁড়ির লক্ষ্মী এবার বেরোবে না হাঁড়ির থেকে, কিন্তু নীল ষষ্ঠী কিচ্ছু মানে আর না মনে নেই যে কবে, কারণ এগুলো যেহেতু করতে পারবো না। যদিও নীল ষষ্ঠীটা গায়ে উপস্থ থাকতে হবে, পেরিয়ে গেলে তো চলবে না, ভাত খেতে পাবো না, শিবের উপসে নুন খেতে নেই, তো এই জিনিসগুলো তো খেতে পাবো না, নিয়ম তো আমাকে করতেই হবে। গ্লুকন্ডি দেখো হাফ হয়ে গেছে, শুধু আসেনি হাফ। স্কুল থেকে এসেই ছেলেকে 1 গ্লাস দেওয়া হয়, আবার সঞ্জয় যদি জিজ্ঞেস করে তুই গ্লুকন্ডি খাবি, এটা আবার জিজ্ঞেস করার কথা হলো? জিজ্ঞেস করা চলবে না একদম। সঞ্জয় বেরোলো, একটু ঠাকুরের ফুল আনতে গেল, বললো এগুলো নিয়ে আসি, একটু ঠাকুরের ফুল মিষ্টি এগুলো নিয়ে আসি, আর জলটা ঠিক তখনই এলো, তো আমাকে জলটা ভরতে হলো। যাই হোক, কোনো অসুবিধা নেই, কারণ পাইপ কিনে দিয়েছে। বাপরে বাপরে, বউ অসুস্থ হয়ে যাচ্ছে, বউয়ের শরীর খারাপ, কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, পঙ্গু হয়ে যদি এখন বিছানায় পড়ে যায় তাহলে তো সব চলে গেল, তখন ডান হাতের কাজটাও করতে হবে। তো সেই জন্য দেখছে দরকার নেই বাবা, পাইপ কিনে দিই, তাই পাইপ কিনে দিয়েছে। এখন পাইপ করে কদিন জল ভরছি, কোনো অসুবিধা হচ্ছে না, তবে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। আছে ডালটা পরশু করেছিলাম, কালকে আর ডালে হাতই দিইনি। আর এটা পরশু দিন ঝিঙে পোস্ত করেছি, কালকে ভুলে গেছি। কালকে আজকে সুজি আর আটা দিয়ে একটু গোলা রুটি বানিয়ে দিয়েছি টিফিনে, আর খেয়ে গেছে হচ্ছে ছাতুর সব। আর এখানে কালকে রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করেছিলাম, আছে, এটা আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এখানে যেটা আছে এটা সঞ্জয়কে করে দেবো। আর একটা করা ছিল, একটু ছিঁড়ে ফিরে গেছে বলে সকালবেলায় কি তাড়াহুড়ো করে করছি, 6টায় গাড়ি চলে আসবে, 5:30টায় উঠেছি। আর এই সব কাজগুলো না অত তাড়াতাড়ি করা যায় না, আর স্কুলের জন্য তাড়াহুড়ো করে করছি, তখন তাওয়ার মধ্যে চিটিয়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তো ওই যে শাক আনতে বলেছি একটুখানি, বললাম আজকে একটু লাল শাক নিয়ে এসো, এঁচড় করবো আর লাল শাক করবো বাদাম দিয়ে। তো সেই 1 আঁটি নেবো না 2 আঁটি নেবো, এবার আমি কী করে জানবো আঁটিটা কত মোটা, বাজারে বোঝা যায় না, কখনো একটা আঁটি এত বড় নিয়ে চলে আসবে, এবার এত মোটা আঁটি যদি 2টো আনে কে খাবে, আবার একটা সময় বলবে 1 আঁটি আনো, তো তখন দেখবে এরকম পাতলা আঁটি। আন্দাজ হয়নি ছেলেটার, এত মানে লোকটার এতদিন ধরে সংসার করছে। নে বোতলের ছিপিটা একদম ডিভানের নিচে ঢুকে গেল। উফ, আচ্ছা বোতলের ছিপিগুলো কখনো বাইরের দিকে কেন যায় না? সব সময় মানে যেদিকে ন্যারো জায়গা, যেদিকে ঢুকতে অসুবিধা, সেই দিকে গিয়ে পড়বে। এবার বলো দেখিনি, একটা কথা বলছি, সেই করতে করতে আবার আরেকটা কেমন কাজ বাড়লো। যখন ওইখানেও তাই, টেবিলের এখান থেকে জল খেতে গিয়ে বোতলের ছিপিটা যেই পড়বে সোজা ঢুকে যাবে একদম ওই টেবিলের নিচে, ওই দিকটাতে। খুব ছিল না, কে জানে। এত টাকা খরচ করে আমি বই কিনেছি, তো এই সব ফালতু খরচগুলো কেন করতে যাও? ওই তো একটা 15 টাকার ওই ভ্যানিলা বা 2-in-1 নিয়ে নিতে পারতে, এই সবগুলো কেন কিনেছো? এই আইসক্রিমের দাম এত হয় নাকি? কি ডায়লগ বাবরে। ঠিক আছে বাবা, তোর জন্য আর কোনোদিন আইসক্রিম কিনবো না। তখন দেখছে এই মরেছে, এবার তো মুশকিল হয়ে গেল। তখন বলছে না ওই একটা ভ্যানিলা নিয়ে নেবে, এইরকম। উফ, এখানে আর সঞ্জয় সকাল থেকে মানে একদম চা করা থেকে, ঘুম থেকে উঠে চা বানিয়ে খাইয়েছে, তারপরে ঘর ঝাড় দেওয়া, মোছা সবটাই করে দিয়েছে, সবটাই। মানে ও ঘরে থাকলে আমার আর চিন্তা হয় না, আমি বোতলের ঢাকনা মুটকিটা খুঁজবো, এবারে বার করতে হবে। সব কাজকর্ম হয়ে গেছে, বাসি কাজকর্ম, এবার শুধু রান্নাবান্না করবো, ব্যাস। চলো আবার রান্নাবান্না করে নিই, আর যদি পারি একবার রান্নাটা দেখিয়ে নেবো। ক্লান্ত করে দিচ্ছে, দেখা যাচ্ছে না।
এই ফোনের ক্যামেরাতে একটু অন্ধকার লাগে। 2 আঁটি লাল শাক, আঁটি না আঁটি, এই যে অনেকটা করেই কিন্তু আছে, অনেকটা হবে লাল শাকটা। আর এই হচ্ছে এঁচোড়, কবে যে এনেছে, 7 দিন হয়ে গেল মনে হয়। জানি না এঁচোড়টা কতটা পাওয়া যাবে, আমার তো কেমন যেন সন্দেহ লাগছে। আর আরেকটা জিনিস দেখাই, তখন দেখাতে ভুলে গেলাম, এই যে আখ। সঞ্জয় যে বাড়িতে মানে পড়ায় আর কি, ওর যে টিউশনের যেখানে ব্যাচ করে, সেইখানে নাকি হয়েছে। বাবা, আমার তো এখন দাঁতেরই জোর নাই, আখগুলো ছাড়িয়ে খাবো কী করে? আর আমি দাঁত দিয়েই আখ টেনে টেনে ছিঁড়িয়ে খেয়ে নিই। আর এই যে নিয়ে এলো একটু আঙুর, দেখা যায় না, এই যে আঙুর। ফ্রিজে একটা তরমুজ ভরা আছে বড়। এত খাবার না, কখন খাবো? সঞ্জয় 7টা বাজছে, তাই আমি এঁচোড়টা কাটি, তারপরে না পারলে আবার শাকে হাত দেবো। এখানে একটু তেল দিয়ে দিই, না তো বাটিটার মধ্যে আবার এঁচোড়ের কষটা ভরে যাবে। রাত্রে ছাড়িয়ে রেখে ওই হলুদের মধ্যে ভিজিয়ে রাখলে, হলুদ আর তেঁতুল ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায়। দেখা যাক কেমন হয়, কবে এনেছে, কেমন কেমন লাগে। আমার শরীরটা কদিন একদম ভালো ছিল না, তাই এঁচোড় পেঁচোড়টা আমার করতেই ইচ্ছে করছিল না। শর্টকাট রান্না করেছি। বুড়ো আরো শুকিয়ে গেছে, ফ্রিজে রেখে আরোই অবস্থা খারাপ। হাতুড়ি নিয়ে এসছে। এমনি ভালোই লাগছে দেখতে, কিন্তু আঠাটা শুকিয়ে গেছে। হ্যাঁ, আঠাটা শুকিয়ে গেছে। চলো, কর্তা গিন্নি মিলে সবজিটা কেটে নিলাম। সঞ্জয় শাকগুলো বেছে বেছে দিল, আমি তাড়াতাড়ি করে কুচিয়ে নিলাম। আর এঁচোড়টাও কেটে নিলাম, এঁচোড়টা সেদ্ধও করে নিয়েছি। দেখতে হবে যে কেমন আছে। শাকের মধ্যে কত বালি, ঘরদোর সব মোছা হয়ে গেছে, কিন্তু এই যে তরকারি কাটার পরে আবার বালিটা হলো। এটা ঝাড় না দিয়ে দিতে পারলে পায়ে 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 গোটা ঘর হয়ে যাবে। আজকে জলের বেশ ভালো প্রেশার ছিল, সব পাইপ দিয়ে দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছি, সে তো দেখালামই। এই ঝাঁটাটা মানে এবার ফেলার সময় চলে এলো আর কি, তো প্লাস্টিকের মধ্যে ভরে রাখছিলাম, ঠিকই ছিল। এই যে 2-3 দিন সঞ্জয় হাত দিয়েছে ঝাঁটাতে, ঝাঁটা প্লাস্টিকের সাথে আনাস হয়ে গেছে। আর এই স্কোয়াশটা এপ্রিল মাসে আমাদের এক্সপায়ারি, কিন্তু আমরা গ্লুকন-ডির সঙ্গে মিলিয়ে খেয়েই যাচ্ছি, কারণ এক্সপায়ারি হওয়ার পরেও কিছুদিন টাইম থাকে, এটা আমাদের মতামত। এক্সপায়ারি ডেটটা লেখার পরেও সাথে সাথে খারাপ হয়ে যায় না, এটা আমাদের মতামত। তাই এটাকে আমরা এতটা ফেলতে পারবো না, এটা গত বছর এসেছিলো কিন্তু খাওয়া হয়নি। এর আবার যুক্তি আলাদা, ও হচ্ছে গ্লুকন-ডি, শুধু গ্লুকন-ডিই খাবে, তার সাথে স্কোয়াশ মেশালে নাকি স্কোয়াশটা হচ্ছে সি, ওটা নাকি ডিএর সঙ্গে মিশে কি সব তৈরি হচ্ছে। অত বাবা আমি মনে রাখতে, কেমিস্ট্রির, হ্যাঁ কেমিস্ট্রির ফর্মুলা এসব এক গাদা মানে বুঝিয়ে দিয়ে মাথা আরও জাম করে দেবে। তো আমি একদিন দিয়ে দিয়েছিলাম, খেয়েছে, পরের দিন সঞ্জয় দিতে গেছে, আমি খবরদার একদম দিও না, এখনই এক গাদা ডায়লগ শুরু করবে। চলো, তার থেকে তোকে খেতে হবে না, আমরাই খাই। সঞ্জয় নিজে খেলো, আমাকেও বানিয়ে দিল। এমনিতে এখন জলটা বেশি খাওয়া দরকার, বেশি খাওয়া হচ্ছে। ভাবছি স্নানে চলে যাব।
এই যে এই হচ্ছে দোয়াঠি শাক, এই হচ্ছে এঁচড়ের আলু। এঁচড়ের আলুটা সেদ্ধ করিনি, দেখি এঁচড়টা কেমন সেদ্ধ হয়েছে। যদি দেখি যে এঁচড়টা খুব একটা গলা গলা হয়নি, তাহলে আলুটা একসঙ্গে দিয়ে কষে বসিয়ে দেবো। এখন বাজছে 1:10। লাল শাকটা বসালাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে, আর বাদামটা ভেজে এখানে তুলে রেখেছি। একটু হাতুড়ি দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে নেব। আর এই যে এঁচড় হয়ে গেছে, একদম মাখা মাখা করেছি। একটু বাদাম দিয়েছি আর গরম মশলা দিয়েছি। একটু এঁচড়টা কষাটে আছে, তেঁতুল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে সব দিয়ে সেদ্ধ করেছি, তাও একটু কষাটে লাগছে। এই যে সব ঝুড়ি টাকা। আর এখানে তো ওই ডাল আর যেটা ঝিঙে পোস্ত। একটা দুধের প্যাকেট নিয়ে এসছে সঞ্জয়, বাড়িতে দই পাকতে হবে। হ্যাঁ, এই যে আগগুলো কাটতে বসেছে। না, এটা খই ভাজার কাজ নয়, এটা এই কাজ। আর এই তাকটা আমি তো আঁশের জিনিসগুলো এই ওপরের তাকে রাখি, তো যখনই মুছবো তারপরেই দেখবো ভাত বাঁচলো নয় কিছু বাঁচলো, তো আজকে ওই তাকটা একটু মুছে দেবো। খালি হয়ে গেল, ওটা ভরতে হবে। আর আগগুলো এইভাবে পিস পিস করে রেখেছে। একটা খেলাম, একটু নোনতা নোনতা, ভালো লাগছে ভাইয়া। আমাদের এখানকার লোকাল তো, এর থেকে আর ভালো হবে না। তবে এই আঙুরগুলো ভীষণ মিষ্টি। লাল শাক হয়ে গেছে, এঁচড়টা আগে দেখালাম বাকিগুলো। অর্ডার দই খাবো না, কারণ যে দইটুকুন আছে ওইটা দিয়ে নতুন দই পাকতে হবে। প্যাকেটের দই দুধ নিয়ে এলো, ওই জন্য গরুর দুধে পাকবো না। আর তার জন্য এই বাটিটা বার করলাম। এবার ঘরটা পুরো অন্ধকার করে রেখেছি, পর্দাগুলো দিয়ে রেখেছি, তো অন্ধকার তো হবেই। আর গরমকালে এই অন্ধকারই ভালো লাগে। শীতকালে যত খুশি আলো আসো, কিন্তু গরমে দিনের বেলায় মনে হয় বাবা অন্ধকার। আর আমি তো সন্ধেবেলাতেও অন্ধকার করেই বসে থাকি, মানে আরও একটু যখন গরম পড়বে শুধু ফ্যানটা চলবে, ঘরটা পুরো অন্ধকার থাকবে, ব্যাস আমার ওটাই ভালো লাগে। চলো, পুজো হয়ে গেছে। আর এখানে ওই একটু সন্দেশ বেঁচেছে, সেটা জল দিয়ে বসিয়ে রাখলাম, না হলে পিঁপড়ে ধরে যাবে। এই পাশ দিয়ে লাইন দিয়ে দিয়ে পিঁপড়ে ঢুকবে। ওহ, 2:10 পুজো হয়ে গেল। তবে বৃহস্পতিবার হলেও আমি তো এখনো পর্যন্ত লক্ষ্মীর ঘর পাতিনি, কারণ আমার শাশুড়ি যেহেতু করতো, আমাকে তো বারণ ছিল, শাশুড়ি করে, তাই আমি আমার মাথা দিয়ে হঠাৎ করে এলো যে এখন তো শাশুড়ি নেই, তাহলে ওই বাড়িতে তো কেউ লক্ষ্মী পুজো করার নেই। এখান থেকে আমি বললাম যে তাহলে আমি তো ঘর পাততেই পারি। এতদিন আমাকে বারণ করেছিল কারণ শাশুড়ি করে, তাই আমি আলাদা করে ঘর পাততে পারবো না। এখন তো শাশুড়িই নেই, আর কেউ নেই, কোনো বউ আর নেই যে সে করছে বলে আমি করতে পারবো না। আর তারপরে আমি লক্ষ্মীর ঘর পাততেই পারি, কিন্তু ব্যাপার হচ্ছে যে 1 বছর তো আমাদের এখন কালো সূচ, তাহলে এখনই কি আমি লক্ষ্মীর ঘর পাততে পাবো না 1 বছর পরেই পারবো, মানে পাততে পারবো?
তো সেইটা আমি সবার সঙ্গে একটু কথাবার্তা বলে নিয়ে আমি কিছু জিজ্ঞেস করি, আলোচনা করি, তারপর আমি করব কাজটা। এই যে দাদা সমুদ্রের জলের এটা আখ খেতে দেওয়া হয়েছে, এবার আখ খেতে দেওয়া হয়েছে, আখটা একটু নোনতা নোনতা বলা হয়েছে, অমনি কেমিক্যাল ফর্মুলা চলে এলো। সমুদ্রের জলে কোন ফর্মুলা, আখে কোন ফর্মুলা। সমুদ্রের জল বানাচ্ছে H2O, তার মধ্যে থাকে হচ্ছে NaCl, তার মধ্যে পড়ে যাবে একটা ডট। এই যে স্কুল থেকে এসেছিস, এই যে ঘেমে নে, কোনো ক্লান্তি নেই, তাড়াতাড়ি কর। যে পড়াশোনা করে না তার কোনো ক্লান্তি হয় না, তার মানে যে ভালোবাসে সায়েন্সকে তার মানে ক্লান্ত লাগে না। আড়াইটা বাজছে, আড়াইটা। আলটিমেট এনার্জেটিক আমি। যা যা তাড়াতাড়ি কর, বাবাকে তো বেরোতে হবে। এনথুসিয়াস্টিক। তুই নয় ঘরে থাকবি। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় আর দেখাতে পারলাম না, একদম পাত পরিষ্কার। আর এঁচোড়টা হেভি টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে খেতে। আর এই যে ইনি এখনো পর্যন্ত লাস্ট ব্যাচের ক্যান্ডিডেট, খাচ্ছে। সঞ্জয়কে আগেই খেতে দিয়ে দিয়েছি, কারণ ছেলে এত ওই মানে কথা বলছে স্কুল থেকে এসে, সমানে মানে কথা বলেই যাচ্ছে, যেন সঞ্জয় দেরি হয়ে যাবে। ও শুতে পায় না কোনো দিনই, কারণ সকালে পড়ানোর থাকে না, কিন্তু বিকেলে তো থাকে। ওকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, একটু পরেই উঠবে, রান্নাঘরে ঢুকবে, চা করবে, চা বানিয়ে নিয়ে যাবে। সেলফ ডিপেন্ডেন্ট মানুষ। সেলফ ডিপেন্ডেন্ট, কারোর উপর ভরসা করে না, নিজের কাজ নিজে করে। তো তারপরে আমি আর ছেলে খেতে বসলাম, আমারও খাওয়া হয়ে গেছে। বাইরে একটু মেঘলাও করছে, জামা কাপড় মনে হয় পুরো শুকিয়ে গেছে, আমি তোলারই টাইম পাইনি, মানে জামা কাপড়গুলো যে তুলবো সেই টাইমটুকুনি আমি পাইনি, একের পর এক কাজ। আর আজকাল দইটা বললাম যে দই পাকবো বলে, আর ওই লাস্ট যে দইটা ছিল সেটা নিয়ে নিই, কুলের আচার খাচ্ছি। খাওয়া হয়ে গেছে, তাও একটুখানি বেঁচেছে। তুই কি খাবি? তুই তো মুখে মনে হয় দিয়েও দেখিস নি নাকি? কুল দেখ কত অমৃত। অমৃত গলাবসি বস্তায় যাবো না, গলাবসি বস্তা কি কুলের আচার খেয়ে নাকি গলা বসাবে, ঠান্ডা তো হয়। তো এই আইসক্রিমের ভাতটা রেখে দিয়েছিলাম, কালকে আইসক্রিম খেয়েছিলাম, তো তার ভাতটা রেখে দিয়েছিলাম যে দুধের চা বানিয়ে খাবো। তো আজকে বৃহস্পতিবার, বিকেলবেলায় ছেলে ড্রয়িং স্যার আসে, তো স্যারকে চা করে দিলাম, তার সাথে নিজেও একটু চা করে খেলাম। আর ভাবলাম চুপি চুপি খেয়ে নেবো, কিন্তু ওই সময়তেই ছেলে এসে হাজির, আর মাথাটা নাড়িয়ে চলে গেল, মানে আমি একা একা খাচ্ছি, ওকে দিইনি। তো যাই হোক, চাটা খেয়ে নিলাম, খেয়েই রান্নাঘরে চলে এলাম। দুধটা অনেকক্ষণ আগেই গরম করে গেছি, এটা অনেকক্ষণ পরে এলাম, চাটা খেয়েই আসিনি, অনেকক্ষণ পরে এলাম। দুধটা বেশ গাঢ় করে গরম করে রেখে দিয়ে গেছিলাম। এবার উষ্ণ উষ্ণ যখন হয়েছে, তো তখন এবার ওই দইটার মধ্যে মিলিয়ে দিলাম, আর চামচ দিয়ে ভালো করে ঘেটে মিক্স করে দিলাম ভালো করে দুধটা, মানে পুরো দইটা দুধের সঙ্গে। আর যেরকম গরম, আমার মনে হয় যে এমনি রান্নাঘরে রাখলেই এই টেম্পারেচারেই ওটা হয়ে যাবে। আর যতবার উঠাচ্ছি শর্টটা উঠে চলে আসছে, খুব গাঢ় করে মানে গরম করেছিলাম আর কি, দুধটা অনেক ফুটিয়ে। তো একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম দুধটা। তো তারপরে ছেলেকে বললাম সন্ধে দিয়ে দে, ওর স্যার বসেছিলেন, একটা কোনো কাজ ছিল বলে বসেছিলেন, তো আমি বললাম সন্ধেটা দিয়ে দে। আর বৃহস্পতিবার যেহেতু কর্পূরের প্রদীপ জ্বালানো হয়, তো ওকে আগে তাপটা দিয়ে দিলাম, তারপরে আমি নিয়ে নিলাম। তাহলে চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।